হলো তুমি আমাকে টাকা ছুঁড়ে মারলে কেন? কারণ এই টাকা দিয়েই আমি তোমাকে কিনেছি। কি বলছো তুমি এসব? তোমার কি মাথা ঠিক আছে? আমরা আজকে বিয়ে করেছি, আজকে আমাদের বাসর রাত। বাসর রাত? কিসের বাসর রাত আর কিসের কি? এই আমি তো তোমাকে ভালোই বাসি না, তাহলে সব বাসর রাত আসে কই থেকে? শোনো, তুমি হচ্ছ আমার এক রাতের বউ, বুঝতে পেরেছো? মানে কি বলছো তুমি এসব? তুমি আমাকে ভালোবাসো, আমিও তো তোমাকে ভালোবাসি, আমরা ভালোবেসে বিয়ে করেছি। ভালোবাসা মাই ফুট? কিসের ভালোবাসা? হ্যাঁ, আমি তোমাকে কোনো ভালোই বাসি না, মনে আছে সেই দিনের সেই কথা? তোমার বাবার সামনে দাঁড়িয়ে আমি চ্যালেঞ্জ করেছিলাম। তুমি বলো কবে আমারে বিয়ে করবা? আরে বাবা, বিয়ে তো করবো, তুমি তো টেনশন করছো কেন বলো তো? আচ্ছা ঠিক আছে, টেনশন করার কোনো দরকার নেই, আমি কালকে তোমার বাবাকে আমার বাসায় পাঠাবো, ঠিক আছে? আরে তোর এত বড় সাহস, রাইতের অন্ধকারে তুই আমার মাইয়ার লইয়া গাছতলায় প্রেম করস? হ্যাঁ, ওই কুলুর বাচ্চা কুলু, ওই তোর বাপের তো একটা কুলু ছিল, ওই বাজারে তেল বিক্রি করতো, আজকা অনেক টাকার মালিক হয়ে গেছ। হ্যাঁ বাবা বাবা, গায়ে দিহি দামি দামি পোশাক লাগাইছ, জমিদারি বাপ দাও। হ্যাঁ, জমিদারি বাপ। তোরা আমি সাবধান করে দিতেছি, ফের যদি তুই আমার মাইয়ার লগে কথা কইছস তাহলে তোর হাড্ডি মাংস আমি এক কইরা দিমু। কুলুর বাচ্চা কুলু ছোট লোক। হ্যাঁ, ওই তোর সাহস হলি কি কইরা? তোর সাহস হলি কি কইরা তুই আমার মায়ের লগে প্রেম করস? তবে রাইতের অন্ধকারে গাছ পলায়। চাচা, তখন থেকে আপনি আমার বাবার নামে যা তা কথা বলছেন, অনেক বলেছেন, অনেক সহ্য করেছি, আর একটা ফালতু কথা আমার বাবার নামে বলবেন না। আমার বাবা আগে কি ছিল আর কি ছিল না নিশ্চয়ই সেটা দেখার বিষয় আপনার না। তবে একটা কথা মনে রাখেন, আমি আপনার বাড়িতে দাঁড়ায় আজকে কথা দিচ্ছি, একদিনের জন্য হলেও আমি আপনার মেয়েকে বিয়ে করবো, কথাটা মনে রাখেন। আরে যা যা, একদিনের জন্য আমার মায়ের বিয়ে করবি? ছোট লোকের বাচ্চা, আমার মাইয়ার তুই বিয়ে করবি? তোর এত বড় সাহস! পারলে আইস আমার মেয়ের বিয়ে করতে, তোর হাড্ডি মাংস আমি এক করে ফেলামো। এই দাঁড়িয়ে রইছিস কেন? চল আমার লগে। দেখো আরিফ, তোমাকে আর আমাকে বাবা ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে, তাই ওরকম রিয়াক্ট করে বসেছিল, তোমাকে অনেক কিছু বলে ফেলেছে। তুমি বাবার কারণে তো আমার সাথে এরকম করতে পারো না। আমি না খুব ভালো মতো জানি যে কোথায় আঘাত করলে আমার 16 কণা পূর্ণ হবে। আর তোর বাবাকে আমি এটা হাড়ে হাড়ে বুঝাতে চেয়েছি যে ছেলের বাবার উপরে কখনো মেয়ের বাবা যেতে পারে না, আর এটাই আমি করেছি। শোন, সকাল হওয়ার সাথে সাথে ওকে আমি এই বাড়ির ভিতরে যেন না দেখি, এটা তোর জন্য ভালো হবে, প্লাস আমার জন্য। তুমি তো করতে পারো না। ভাইয়া, ভাইয়া, কি ব্যাপার? তুমি এখানে শুয়ে আছো কেন? কালকে না সারা রাত তোর বাসর রাত ছিল, তুই বাসর ঘরে যে শুয়ে থাকবি, তুই এখানে কেন? রাখ তোর বাসর ঘর, আপুটার ঘর থেকে বিদায় কর, পরে কিন্তু আমার একদম সহ্য হইতেছে না। কালকে রাত থেকে এখন পর্যন্ত এক গ্লাস পানি খাইনি, আমার কিন্তু অনেক ক্ষুধা লাগছে, আমার খাওয়ার ব্যবস্থা কর। কারণ আরেকটা কথা, যত তাড়াতাড়ি সম্ভব এই আপদটারে আমার ঘর থেকে বিদায় কর, মাথায় রাখিস, তা না হলে কিন্তু আমি বাসার মধ্যে এক গ্লাস পানি বন্ধ খাবো, কথাটা মাথায় রাখিস। কি ব্যাপার ভাইয়া, সকাল সকাল তো রাগ কেন? এখানে কিনা সারা রাত বাসর করার পরে তার মুখে হাসি থাকবে, সেখানে বলতে নতুন করে আপদ। কি ব্যাপার, আমার ভাই বাহিরে কেন? আর আপনি আপনি বিছানার কি অবস্থা করে রাখছেন? আপনার গলার হার, কানের দুল, মাথার ওড়না, মাথার চুল এলোমেলো, কি ব্যাপার? কি হইছে?
তোমার ভাই আমাকে ভালোবাসে না। তোমার ভাই বলেছে আজকে আমাকে চলে যেতে। সংসার করবে না মানে? আমার ভাই প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করেছিল আমাকে। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? আমাকে বিষয়টা খুলে বলো। বিয়ের আগে তোমার ভাই আর আমার যে সম্পর্কটা ছিল সেটা আমার বাবা জানতে পারে, আমাদের একসাথে দেখেও ফেলে। সেদিন আমার বাবা তোমার ভাইকে রাগ হয়ে অনেক কিছু বলেছিল, আর সেই ক্ষোভ থেকে তোমার ভাই আমাকে বিয়ে করেছে প্রতিশোধ নেওয়ার জন্য আমার বাবার উপর। আমার সাথে সংসার করবে না বলে দিয়েছে, আর বলেছে কি জানো, আমি যাতে সকাল হতে হতে চলে যাই, সে আমার সাথে সংসার করবে না, তার প্রতিশোধ নেওয়া শেষ। আমি চাইও ভালো থাকুক, কিন্তু কি জানো বোন, তোমার ভাইকে তুমি বলে দিও আমি ওকে অনেক ভালোবাসি, নিজের চেয়ে বেশি ভালোবাসি। ভাবি তুমি বসো, আমি এই ব্যাপারটা নিয়ে ভাইয়ের সাথে এখনই ডিসকাস করে আসতেছি। দাঁড়াও বোন, ও যখন চায় না আমি এখানে থাকি, আমি এখানে থাকবো না, আমি এখনই চলে যাব। আর যখন ওর মনে হবে যে না ও আমাকে ঠিকই ভালোবাসে, ও আমাকে ছাড়া থাকতে পারবে না, আমার বিশ্বাস সেদিন ও নিজে গিয়ে আমাকে নিয়ে আসবে। আমি আর এখানে থাকবো না এখন। এই টাকাটা তোমার ভাই আমাকে দিয়েছিল, এটা তোমার কাছে রাখো। আমার কাছে আমার ভালোবাসার উপরে কিছুই না। কিরে মা, তুই এই সাত সকালে? জামাই বাবাজি কোথায়? কেউ আসে নাই, আমি একলা চলে আসছি। মানে? তোমার জামাই আমার লগে সংসার করার লেগে বিয়ে করে নাই, প্রতিশোধ নেওয়ার লেগে বিয়ে করছে। কি বলছিস এসব? হ্যাঁ, মনে আছে আব্বা ওর লগে খারাপ ব্যবহার করছিল, ওর বাপের নিয়ে গালিগালাজ করে কথা কইছিল, তাই ওই প্রতিশোধ নেওয়ার লেগে ও আমার বিয়ে করছে। ও আমার লগে সংসার করার লেগে বিয়ে করে নাই। বুঝতে পেরেছি, দাঁড়া আমি তোর বাবাকে ডাকছি। ওকে শুনছো তুমি? এক্ষুনি এখানে আসো। কি ব্যাপার, কি হয়েছে? ব্যাপার, তুই বাসা জামাই কোথায়? কি প্রশ্ন তুমি আমাকে করছো বাবা? হ্যাঁ, আমাকে কেন করছো? এই প্রশ্ন তো তুমি নিজেকে করবে। সেদিন তুমি আরিফের বাবার সাথে কত বাজে ব্যবহার করেছিলে, বকাবাজি করেছিলে, আর সেই কারণে আরিফ সেটা প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে বিয়ে করেছে, আমার সাথে সংসার করার জন্য না। তোমার এই অহংকারের জন্য আজকে আমার জীবনটার এই অবস্থা। কেন বাবা, কেন করলে তুমি আমার সাথে এমনটা? সম্পূর্ণ তুমি তাই, আমি কখনো ক্ষমা করবো না তোমাকে, কখনো না। দেখলে হয়েছে তুমি শান্তি? এই সব কিছুর জন্য তুমি দায়ী। কেন, তুমি কি ভুলে গিয়েছো যে তুমি একজন মেয়ের বাবা? আরে একটা মেয়ের বাবা হলে সবকিছু মেনে নিতে হয়, সবকিছু সহ্য করতে হয়, তা না সব সময় সবকিছুতে তোমার রাগ জেদ। হলো তো তোমার কারণে, শুধু তোমার কারণে আমার মেয়ের সংসারটা ভেঙে গেল। আমি এখন সমাজে মুখ দেখাবো কি করে? একটা মেয়ে যখন তার স্বামীর ঘর থেকে চলে আসে তখন তুমি জানো মায়ের উপরে কি পড়ে? আশেপাশে প্রতিবেশীরা সবাই আমাকে চোখে আঙুল দিয়ে দেখাবে, ওই যে দেখো ডিভোর্সি মেয়ের মা যাচ্ছে। আমি মেয়ের বাবা হয়েছি বলে কি সব অন্যায়কে মেনে নিতে হবে? ওর এত বড় সাহস, আমার মেয়েকে বিয়ে করে আমার বাড়িতে রিটার্ন পাঠিয়ে দিয়েছে। ওকে আমি এমন শিক্ষা দিব যেন মাথা তুলে দাঁড়াতে না পারে। আমাকে চেনে না, আমার নাম রহমান শিকদার, তুমি ওকে দেখে নিব। যাই করো মাথা ঠান্ডা করো, আবার নতুন করে কোনো কিছু গন্ডগোল বাঁধিও না। আমার হয়েছে যত জ্বালা, একদিকে বাবার রাগ, একদিকে মেয়ে চলে আসছে। মিস্ত্রি সাহেব,
আপনি যত তাড়াতাড়ি পারেন আমার এই বিল্ডিং দুইটা দাঁড় করানোর ব্যবস্থা করে দেন। বুঝতেই তো পারছেন, ছোট ভাইকে বিয়ে দিয়েছি, এখন আত্মীয় স্বজন বাড়িতে আসবে, মেহমান হয়েছে। এখন যদি এরকম ভাঙাচুরো দেখে আমি বিদেশ ফেরত, আমার একটা মানিজ্যত আছে না? শুনেন, যদি একটার জায়গায় 4টা মিস্ত্রি লাগে আপনি রাখেন, কালকে সকাল থেকে আমার বিল্ডিংটা দাঁড় করিয়ে দেন। আমার আগামী মাসের একদম লাস্ট উইকে আমার কিন্তু ফ্লাইট, আমাকে প্লেনে উঠতে হবে, বিদেশ যেতে হবে। এই জন্য যত তাড়াতাড়ি পারেন আমার এই বিল্ডিংটা দাঁড় করিয়ে দেন। বুঝতে পারছি ভাইজান, আপনি কোনো টেনশন করেন না, আপনি প্লেনে উঠার আগে আপনার বিল্ডিং আমি উঠাই দিব। আরে তাও সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান তাহলে আমি আসি। হ্যাঁ আপনি যান, আর কথাটা যেন মনে থাকে সকাল বেলায় মিস্ত্রি নিয়ে আপনি কাজটা শুরু করে দেন। জি ঠিক আছে, আসসালামু ওয়ালাইকুম আসসালাম। যান। তাও সাহেব, হঠাৎ কি ব্যাপার? বাইরে না দাঁড়িয়ে চলেন, রুমে যাই। তোমার সামনে কিছু জরুরি কথা আছে। আচ্ছা ঠিক আছে, জরুরি কথাই শুনবো। আজকে সারাদিন আপনাকে সময় দিব, আপনি চলেন রুমের মধ্যে বসে, আপনার জন্য মিষ্টি রেখেছি, মিষ্টি খেতে খেতে তারপর কথা বলবো। না, কথাটা এখানেই বলবো। মানে ঠিক বুঝলাম না, রুমের মধ্যে যেতে চাচ্ছেন না, কি কথা তাও সাহেব? আমি খুব কষ্ট পাইলাম পুত্রা। কষ্ট পেয়েছেন মানে? আমার মাইয়ারে তুমি কত শখ করে তোমার ভাইয়ের জন্য বিয়া করাই নিয়ে এলা, আর সেই মাইয়া বাসর ঘরেই আমার বাড়িতে ফেরত গেল। ব্যাপারটা কি পুত্রা? কি বলছেন আবোল তাবোল? ছোট বউ তো দেখলাম হাসতে হাসতে বাড়িতে ফিরে গেল। আমি ভাবলাম যাক, বাসা থেকে এসছে, আপনাদের কথা মনে পড়ছে, এই জন্যই তো ভেবে ওকে বাসায় পাঠিয়ে দিলাম। না, বেড়াইতে জানাই তোমার ভাই ইচ্ছা করে আমার মাইয়ারে আমার বাড়িতে ফেরত পালাইছে। কেন ফেরত পালাইছে জানো? তোমার ভাইরে আমি একদিন অপমান করছিলাম। কেন অপমান করছিলাম? তোমার ভাই আমার মাইয়ারে নিয়ে গাছতলায় রাত্রের বেলায় ওইসব প্রীতির কথা কইতেছিল, সেটা আমি দেখা পালাইছি। আমি দেখা তোমার ভাইয়ের আমি অপমান করছিলাম। আমি কইছিলাম কুলুর বাচ্চা। এর জন্য তোমার ভাই আমার থ্রেড দিছে। থ্রেড দিয়ে কি কইছে জানো? কইছে এর প্রতিশোধ নিব। সেই কামটাই তোমার ভাই করলো। আমার মাইয়ারে বিয়া কইরা তোমার ভাই বাসন করে আমার ভাইকে ফেরত পাঠাইছে। এই আমি কি খারাপ কিছু কইছি? আমার জায়গায় যদি তুমি হইতা, তুমি কি করতা? পর পুরুষের লগে যদি রাইতে ডলাডলি করতো, তাহলে তুমি কি সেটা দিতা না? আমি বাপ হয়ে আমি সেটা দেই নাই, আমি সেই কাজটাই করছি। তোমার বাপে আমার বন্ধু, তোমার বাপে আমার বন্ধু ছিল, অনেক ভালো মানুষ ছিল। আমি তারে খুব ভালোবাসতাম। তোর বাপটা মরে গেছে। তোর বাপটা মরে যাওয়ার পর তুমি দুই ভাইয়ের আমি আমার পোলার মতন দেখতাম। মনে করতাম যে তোমরা আমার বন্ধুর পোলা, মানে আমার পোলা। তোমার ভাই কি করলো? তোমার ভাই আমার মেয়ের বিয়া করে বাসর করে আমার মেয়ের আমার বাড়িতে ফেরত পাঠাই দিছে। আমার মা ইজ্জত সব নষ্ট করে দিছে। আমি কারো কাছে মুখ দেখাতে পারি না, আমি মানুষের কাছে জবাব দিতে পারি না। আমি আত্মীয় স্বজনের কাছে কি জবাব দিব কও? আমি সেদিন কাজটা ভুল করছি। সেদিন যদি অন্য কিছু করাইতাম, তাহলে তোমার ভাই এত বড় সাহসটা পাইতো না। কিন্তু আমার বন্ধুর দিকে, তোমার মরা বাপের দিকে তাকাইয়া তোমার ভাই আমি সেদিন কিছু কই নাই, খালি কইছে কুলুর বাচ্চা। সেই জন্য তোমার ভাই আমার এত বড় প্রতিশোধটা নিব আমি বুঝতে পারি নাই। আমার এত বড় অপমাননা করবো আমি বুঝতে পারি নাই। আমার একটা মাত্র ভাইয়া, আমি অনেক খুব আদর যত্ন করে বড় করছি, অনেক মানুষ করছি। আমি চাইছিলাম আমার ভাইয়া তোমার ভাইয়ের লগে পিয়া তুলে সুখে থাকবো, শান্তিতে থাকবো। হলো না, আমার ভাইয়ের সুখ হলো না। তোমার আমি একটা কথা কয়ে যাই, আমার ভাইয়ের যদি কোনো অশান্তি হয়, কিছু হয়, তাহলে তোমার দুই ভাইয়ের আমি জেলে ভাত খাওয়াবো। কথাটা মনে রেখো। ছোট চিৎকার করবো না মানে? তুই কি শুরু করেছিস এটা? আমি কি শুনলাম এগুলো কানে? কি শুনছো মানে? হয়েছেটা কি বুঝে বলবে তো? কি শুরু করেছিস মানে তুই বুঝতে পারছিস না? আমি আবার কি করলাম? গতকালকে তোদের বিয়ে হয়েছে, আজকে সকালবেলা দেখলাম তোর বউ বিয়ের শাড়ি পরে চুপচাপ চলে গেল। আমি ভাবলাম যে মা বাবার কথা মনে পড়ছে, কষ্ট পেয়েছে, সেই জন্য গিয়েছে।
তুই তো তাকে এগিয়ে দিতে যাসনি, তুই তো চুপচাপ বাড়ির মধ্যে আছিস। আর এখন আমাকে শুনতে হচ্ছে তুই একটা মেয়ের সাজানো জীবন নষ্ট করার জন্য এই বিয়ের নাটক করেছিস। ভাইয়া আমি যা করেছি ঠিক করেছি, আর আমি সবকিছু জেনে বুঝে করেছি। তুমি এসব কিছু বুঝবে না, তুমি বড় ভাই, তোমার সাথে সবকিছু শেয়ার করবো সেরকম কোনো সময় ছিল না আমার কাছে। তোকে আমি মাথার গাম পায়ে ফেলে বিদেশের মাটিতে কষ্ট করে লেখাপড়া শিখিয়ে মানুষ বানাতে যে দেখছি একটা অমানুষ বানিয়েছি। বিয়েটা পুতুল খেলা না যে সকালবেলা খেললাম আর রাত্রেবেলা সেটা তছনছ করে ফেললাম। বিয়েটা হচ্ছে সারা জীবনের বন্ধন। একটা মেয়ের জীবন নষ্ট করলে এটা যে কত বড় অভিশাপ সেটা তুই জানিস না, আমি জানি। ভাইয়া তুমি সবকিছু জানো না, ওর বাবা আমার সাথে যা করেছে তা তুমি কোনো কিছু জানো না। ওর বাবা আমার বাবাকে নিয়ে গালি দিয়েছে, রীতিমতো আমাকে অসম্মান করেছে, তা আমি কি করবো? আমি ওকে ঘর থেকে বের করে দিয়েছি। বিয়েটা যে করেছি শুধুমাত্র আমি প্রতিশোধ নেওয়ার জন্য করেছি, এর চেয়ে বেশি কিছু না। তার মানে একটা মেয়ের জীবন নষ্ট করে দিবি? তার বাবা তোর সাথে খারাপ আচরণ করেছে, তার জন্য তো সে দায়ী নয়। ভুলটা কার ছিল? কি মাথা নিচে করে আছিস কেন? ভুলটা কার ছিল? তুমি যখন লম্পটি করতে গিয়েছিলে তখন সমাজের কথা মনে ছিল না? একটা মেয়ের গায়ে হাত দিয়েছিলে তখন তার পরিবারের কথা মনে ছিল না? আর এখন তুমি সেই মেয়েটার দিকে আঙুল তুলে বলছো প্রতিশোধ দিচ্ছ, নাটক শুরু করেছো। আমার এখন ঘৃণা হচ্ছে তোকে ভাই হিসেবে পরিচয় দিতে। আমার তো মনে হচ্ছে আমার দেশের মেয়েটা আশাই ঠিক হয়নি। ভাইয়া তুমি কাকে কি বলছো, যার ভিতরে মনুষ্যত্ব বোধই নেই? আরে ওর ভিতরে যদি মনুষ্যত্ব বোধ থাকতো তাহলে বাবির সাথে এমন ব্যাপারটা করতে পারতো না। ভাইয়া আজকে যদি আমার বিয়ে হয় আর আমি যদি শ্বশুর বাড়ি থেকে পরের দিনই চলে আসি, তাহলে বিষয়টা তোমাদের কাছে কেমন লাগবে? নিশ্চয়ই খারাপ লাগবে। তেমনটাই ভাবির বাবার লেগেছে। তুমি ভাবির সাথে যে কাজটা করেছো সেটা অন্যায় করেছো। তুমি যেদিন বাবা হবে সেদিন বুঝবে বাবা কি জিনিস। শুনলি শুনলি কথা? যে কিনা তোর 3 বছরের ছোট, আজকে তোর ছোট বোন তোর দু চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল যে তুই যেটা করেছিস না সেটা পাপ করেছিস। ঠিকই তো বলেছি। আজকে যদি তুই যেটা একটা মেয়ের সাথে করেছিস, তোর বোনের সাথে যদি অন্য একটা ছেলে সেটা করতো, তুই কি সহ্য করতে পারতিস? তোর পায়ের রক্ত মাথায় উঠতো। এখনো সময় আছে। আমাকে যদি ভাই হিসেবে পরিচয় দিতে চাস তাহলে ওই মেয়েকে চুপচাপ যে বরণ করে নিয়ে আসবি, নাইলে এই বাড়িতে তোর আজকে থেকে জায়গা নেই। কথাটা মনে থাকে যেন। একটা মানুষের না ন্যূনতম লজ্জা হওয়া উচিত। আমার তো মনে হয় তোর মনে হয় কোনো লজ্জাই হয় নাই। ছি! ঠিক বলেছিস, আমার লজ্জা বলতে কোনো কিছু নেই। তা না হলে নিকৃষ্ট একটা কাজ আমি করতে পারতাম না। ভাইয়া ঠিকই বলেছে, আমি অনেক বড় অন্যায় করেছি। এই অন্যায়টা আমাকে শুধরে নিতে হবে। আমি আজকে আমার শ্বশুরের কাছে যাব, তার কাছে গিয়ে আমি মাপ চাবো, বলবো আপনার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিন, আমি অনেক বড় অন্যায় করেছি। এত কথা না বলে তাড়াতাড়ি যা, যে ভাবিকে নিয়ে যা। ঠিক আছে, আমি যাচ্ছি। কি ব্যাপার, আপনি এখানে? পথ ভুল করে চলে আসলেন নাকি? না, পথ ভুল করে কেন আসবো? পথ সঠিকভাবে এসেছি। আসলে আমি তোমাকে বাসা থেকে নিয়ে যেতে এসেছি। আমাকে কি বসতে বলবে না? আমাকে নিয়ে যেতে এসেছেন? বম্মু কই? ওনাদের দেখছি না। আব্বু আম্মু ভেতরেই আছে। মা, আব্বা, দেখেন কি এসেছে। কি ব্যাপার, তুমি তুমি আমার বাসায়? জি বাবা, আসলে বাবা আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি আপনার মেয়ের সাথে যে অন্যায়টা করেছি তার জন্য আমি সত্যি অনুতপ্ত। আজকে আমি এটা রিয়েলাইজ করতে পেরেছি যে আপনার মেয়ের সাথে যা করেছি কাল আমারও সন্তান হবে। আমার সন্তানের সাথে যদি কেউ এমনটা করে আমার ঠিক কেমন লাগবে তা আপনাকে দেখে বুঝতে পেরেছি। আমি আমার ভুলের জন্য সত্যি অনুতপ্ত। আমি আপনাদের কাছে মাপ চাচ্ছি। আমি প্রমিস করছি আর কখনো এমনটা করব না। প্লিজ আপনারা আমাকে মাফ করে দিন, আর আপনার মেয়েকে বাসা থেকে নিয়ে যাওয়ার পারমিশনটা দিন। ঠিক আছে, তুমি যখন তোমার ভুল বুঝতে পেরেছো আমাদের কোনো আপত্তি নেই। তুমি কি বলো? আমি কি বলবো, তুমি যা বলবা সেটাই রাজি। দাও, তোমাকে মাফ করে দিলাম। আচ্ছা
আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার বউকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ চলো। আরে দাঁড়াও, আমার বাড়িতে আসছো, খাওয়া দাওয়া করবে, রেস্ট করবে, তারপরে যাবে, বুঝছো? হ্যাঁ, তো তুমি দাঁড়ায় আছো কেন? যাও বাজারে যাও তাড়াতাড়ি। ও ঠিক আছে, আমি বাজারে যাচ্ছি। এই, তুমি জামাইকে আচ্ছা। তো কেমন লাগলো তোর কাছে জমিটা? জমি তো ভালো, কিন্তু একটা ব্যাপার আছে, গ্রামের লোকজন খুব বেশি একটা ভালো না। ও আচ্ছা, তাই নাকি? স্যার একটা কথা কইতাম স্যার, আমি দিনমজুরে কাম করি, আজকে কোনো কাম কাজ কিছুই পাইনি। স্যার যদি কটা টাকা দিতেন তাহলে আজকের দিনটা চলতে পারতাম। টাকা? বাট আমি তো কাউকে এমনি এমনি কোনো টাকা দিই না, টাকা নিতে হলে কাজ করতে হবে। স্যার কি কাজ আমারে কোন স্যার, আমি এখনই করে দিতেছি, কোনো সমস্যা নেই। আচ্ছা তুমি এক কাজ করো, যে গাড়িটা দিতে হচ্ছে না আমার, এই গাড়িটা ভালো মতো পরিষ্কার করে দাও, তারপরে আমি তোমাকে টাকা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে স্যার, আমি এখনই মুছে দিতেছি। গাড়িটা কিন্তু ভালো মতো পরিষ্কার করো। ঠিক আছে স্যার, করতেছি। ঠিক আছে স্যার হয়ে গেছে। হয়ে গেছে? ভালো মতো পরিষ্কার করেছো তো? হ্যাঁ স্যার, ভালো মতোই করছি। কত টাকা দিতে হবে তোমাকে? স্যার আপনি খুশি হয়ে যা দেন তাই, 10, 20, 50 টাকা দিলেই। আচ্ছা ঠিক আছে, এই নাও। স্যার আমার কাছে তো 500 টাকা ভাঙটি নাই। ভাঙতি টাকা নেই তো এক কাজ করো না, দেখো না আশেপাশে কোথাও দোকান আছে কিনা, সেখান থেকে টাকাটা ভাঙিয়ে আমাকে দাও। সামনে একটা দোকান আছে, আমি তাহলে স্যার সামনের দোকান থেকে ভাঙে লই, আপনারা খারান। হ্যাঁ ঠিক আছে, তুমি যাও। দৌড় দিল তো। আরে এইভাবে কেউ মানুষের বিশ্বাস করে? তোর 500 টাকা দেওয়ার কি দরকার ছিল? আমার কাছে তো ভাঙতি টাকা আছে, তুই আমারে বলতে আমি তোর ভাঙতি টাকা দিতাম। আরে বোকা, আমি জানি তোর কাছে ভাঙতি টাকা আছে, কিন্তু আমি যে ওকে যেতে দিয়েছি এটার পিছনে একটা কারণ আছে। আচ্ছা যাই হোক, এটা আমি পরে বলছি। স্যার স্যার আমার কিছু টাকা দিবেন? আপনারা যদি আমাকে কিছু টাকা দেন আমি ওষুধ কিনবো। ঠিক আছে, আমি তোমাকে টাকা দিতে পারি, বাট আমার কাছে তো মানে কাজ ছাড়া কেউ টাকা নিয়ে যাবে ব্যাপারটা একটু কেমন দেখায়। সো কাজ করে তারপর টাকা নিতে হবে। তুমি বরং এক কাজ করতে পারো, আমার গাড়িটা পরিষ্কার করে দাও। ঠিক আছে স্যার, আমার কোনো সমস্যা নাই, আমি আপনার গাড়ি পরিষ্কার করে দিতেছি। ঠিক আছে। এই তুই না একটু আগে গাড়ি পরিষ্কার করালি, এখন আবার ওরে দিলি গাড়ি পরিষ্কার করতে? আচ্ছা তোর কি হয়েছে, কত মাথায় কোনো সমস্যা আছে? আরে বাবা তুই একটু চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারিস না? তোকে তো আমি বললাম যে আমি বলছি, ওয়েট কর। স্যার আপনার গাড়ি পরিষ্কার হয়ে গেছে। হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, কত দিতে হবে? স্যার আপনার যা ইচ্ছা আপনি দেন। আচ্ছা সবাই তো গাড়ি পরিষ্কার করে 50 টাকাই নেয়, আমিও তোমাকে তাই দিচ্ছি। হ্যাঁ এই নাও। আরে 500 টাকা দেওয়ার দরকার কি, আমার কাছে ভাঙতি টাকা আছে তো। হ্যাঁ ঠিক আছে, আমি জানি, তুই রাখ না, নাও। স্যার আমার কাছে তো 500 টাকা ভাঙতে নাই, আর 500 টাকা নিয়ে আমি কি করব? তুমি এক কাজ করো, ওই দেখো সামনে একটা দোকান দেখা যাচ্ছে, হ্যাঁ ওই দোকানে যাও, ওখান থেকে ভাঙতি করে নিয়ে এসো। আর হ্যাঁ আমি কিন্তু 15 মিনিটের জন্য এখানে থাকছি না, আমি একটু সামনে যাচ্ছি, এর মধ্যে তুমি চলে এসো, তারপর আমি টাকাটা নিয়ে নেবো। ওকে ঠিক আছে স্যার, আপনি নিশ্চিন্তে যান, আমি এক্ষুনি টাকা ভাঙতি করে নিয়ে যেতেছি। আচ্ছা তুই এটা কি করলি? আচ্ছা তোর সমস্যাটা কি? একটু আগে একজনের 500 টাকা দিলি, ওই বাকি সব টাকা নিয়ে দৌড়ায় পালাইলো, এখন তুই আবার এরে দিলি 500 টাকা। এই লোকটা যদি তোর টাকা ফেরত না দেয় কি করবি? আমার কাছে তো ভাঙতি টাকা আছে, সমস্যা কি? আমি দিলে কি হইতো? আচ্ছা বন্ধু তুই আমার সত্যি করে কত, তুই কি কোনো কারণে আমার উপর রাগ? আরে বোকা না, এমন কিছুই না, তুই না শুধু শুধু ভাবছিস। শোন, একজন যে টাকা নিয়ে পালাইছে, আরেকজনকে দিয়েছি, এই সব কিছুর মধ্যে তো নিশ্চয়ই একটা কোনো কারণ আছে, তাই না? তুই একটু ওয়েট কর, আমি তোকে সব কিছু খুলে বলছি, ঠিক আছে? আচ্ছা এত কথা বাদ দিয়ে চল গাড়িতে চল। আরে আয়। আরে কি ব্যাপার, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? আমি তোমাকে বলেছিলাম 15 মিনিট সময় লাগবে,
সেখানে আমি 2 ঘন্টা লেট করে এসেছি। তুমি তো চাইলে আমার টাকাটা নিয়ে চলে যেতে পারতে, বোকার মতো এখানে দাঁড়িয়ে আছো। স্যার আসলে আপনি তো 15 মিনিটের কথা বলে 2 ঘন্টা পরে আইছেন, তাতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু স্যার আপনি যে 500 টাকার নোট দিছিলেন না, দোকানদার না আমারে ভাঙতি দেয় নাই, কইছে কিছু না কিনলে 500 টাকার নোট ভাঙতি করা যাইব না। কিন্তু আমি কি কিনবো কোন, টাকা তো আপনার, এর লেগে আপনার টাকাটা আপনারে ফেরত দিতে আইছি। কিন্তু 15 মিনিটের জায়গায় এতক্ষণ হয়ে গেল, আপনার আসার কোনো খবরই নাই। আর পালায়ে যাওয়ার কথা কইতেছেন, আমি আসলে ওরকম মেয়ে না। আমি এই টাকা নিয়ে পালায়ে যাবো, আমি আসলে ওরকম মেয়ে না। আমি যদি এই টাকা নিয়ে পালায়ে যাই, তাহলে আল্লাহ তাআলা তো আমার কোনোদিন ক্ষমা করবো না। মনুষ্যত্ব বলতে তো একটা ব্যাপার থাকে। আপনি আমারে বিশ্বাস কইরা 500 টাকা নোট দিলেন, আর আমি আপনার টাকা নিয়ে পালায়ে যাবো? নেন স্যার, আপনার টাকাটা আপনি রাখেন। আসলে তোমাকে দেখে আমি রীতিমতো অবাক হচ্ছি। নিশ্চয়ই তুমি একজন সৎ মানুষ, তা না হলে কিন্তু এতক্ষণ যাবো তো তুমি এই টাকাটা নিয়ে আমার জন্য দাঁড়িয়ে থাকতে না। আচ্ছা যাই হোক, তুমি যেহেতু আমার টাকাটা আমাকে ফেরত দিয়েছো, তোমার প্রাপ্য টাকা তো তোমাকে দেওয়া হয়নি। এক কাজ করো, তোমার প্রাপ্য টাকাগুলোই আমি তোমাকে দিই। এই যে এই নাও। স্যার কি কইতেছেন? আমার প্রাপ্য টাকা কেমনে হইলো? আমি তো মাত্র 50 টাকা পাবো, আর আপনি আমার এতগুলো টাকা দিতেছেন কেন? আমি বুঝতে পেরেছি, হঠাৎ করে তোমাকে এতগুলো টাকা অফার করছি, হয়তো তোমার কাছে একটু দ্বিধাবোধ হচ্ছে যে 50 টাকা ছিলাম, সেখানে 500 টাকা দিল, 500 টাকার পরে আবার আমাকে 2 লাখ টাকা দিচ্ছে। কারণ কি? হ্যাঁ, এটার পিছনে একটা কারণ আছে, আর যে কারণের জন্য এই 2 লক্ষ টাকার একমাত্র দাবিদার হচ্ছে তুমি। আজকে আমার মেয়ের জন্মদিন। আমার মেয়ের জন্মদিনে সব সময়ের জন্য আমি একটা কাজ করে থাকি, সেটা হলো গরিব দুঃখীদের মাঝে কিছু টাকা বিয়ে দিই। কারণ আমার বাবা আমাকে সবসময় একটা কথা বলতেন, অসহায়দের পাশে থাকার জন্য, গরিব দুঃখীর পাশে থাকার জন্য। কোনো জন্মদিনের অনুষ্ঠান হলে সেই টাকাগুলো যেন আমরা বন্ধু বান্ধবদেরকে নিয়ে নষ্ট না করে সেই টাকাগুলো গরিবদের মাঝে বিলিয়ে দিই, বা কোনো এতিমখানায় গিয়েও দিতে পারি। আর এটাই হচ্ছে আমার বাবার মূল শিক্ষা ছিল। তাই আজকে আমার মেয়ের জন্মদিনে আমার কাছে মনে হলো যে আমার বাবার সেই শিক্ষাটা আমার ধরে রাখা উচিত। বাট এখনকার যে মানুষ, তাদেরকে তো চেনা অনেক দায়, তাই না? তাই আমি ছোট্ট একটা পরীক্ষা নিয়েছিলাম, আর সেই পরীক্ষায় তুমি পাশ করেছো। তুমি তোমার সততার জন্য শুধুমাত্র এই টাকাগুলো পাচ্ছ, কারণ আমি আমার মেয়ের জন্মদিন হিসাবে এই টাকাগুলো বৃথা যেতে দেবো না। নিশ্চয় সৎ একজন মানুষকে দেবো যে কিনা এটা ভালো কাজে লাগাতে পারে। আর আমার কাছে মনে হয়েছে যে তোমার মা সত্যি অসুস্থ, কারণ তুমি একজন সৎ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই টাকাগুলো যদি তোমার মায়ের অপারেশনের কাজে লাগাতে পারো, তাহলে মনে করবো যে আমি কাউকে সাহায্য করতে পেরেছি। এর চেয়ে বেশি কিছুই না। এই টাকাটা নাও। ধন্যবাদ স্যার, আপনি অনেক ভালো মানুষ। আপনার মতো মানুষ এই সমাজে খুব কম আছে। আপনি যেভাবে চিন্তা করছেন, যদি প্রত্যেকটা মানুষ চিন্তা করতো, তাহলে আমরা অসহায় বঞ্চিত মানুষগুলা এইভাবে কষ্ট করতাম না। স্যার আপনি আমার অনেক বড় উপকার করলেন। আপনি আমার এই টাকাগুলো দিচ্ছেন, আমি আমার মায়ের চিকিৎসা করাতে পারবো, ওষুধ কিনতে পারবো। স্যার আপনি আমার অনেক বড় উপকার করছেন, স্যার অনেক বড় উপকার করছেন। ঠিক আছে, জি স্যার। আচ্ছা, এটাই ছিল তোর মেন কাহিনী? হ্যাঁ, এটাই ছিল আমার মেইন কাহিনী। বর্তমান পৃথিবীর প্রেক্ষাপটে বন্ধু, কে ভালো মানুষ কে খারাপ মানুষ, এটা কিন্তু তুই এক নিমিষের মধ্যে বুঝতে পারবি না। তাই কিছু না কিছু পরীক্ষা দিয়ে হলেও মানুষকে যাচাই করা উচিত, সে মানুষটা কেমন, সৎ নাকি ভালো নাকি খারাপ নাকি অন্য কিছু। তাই সামান্য একটা এক্সাম্পল ছিল এটা, এর চেয়ে বেশি কিছুই না। আর আমার কাছে মনে হয়েছে যে আমার বাবা যে শিক্ষাটা আমাকে শিখিয়ে গেছে, সেভাবে আমাকে পথটা অনুসরণ করা, যার কারণে আমি এই পরীক্ষাটা নিয়েছিলাম। ঠিক আছে বন্ধু, আসলে তোর মনটা অনেক ভালো। তোরও চল যাই এবার, চল। ওরা দুজনের একজনের খবর নাই, সোনিয়াও আসতেছে না, এদিকে জনও আসতেছে না। আমার খুব বোরিং লাগতেছে, চলে যাব কিনা ভাবতেছি। আমারও তো বোরিং লাগতেছে। ওই তো সোনিয়ারে দেখা যাচ্ছে। আচ্ছা শোনো, ওখানে আবার ফ্রেন্ডরা বসে আছে, আমি আমার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিব। যতক্ষণ আড্ডা দেওয়া শেষ না হবে তুমি চুপচাপ এখানে বসে থাকবে, বুঝেছো? ঠিক আছে ম্যাডাম, আমি এখানে বসে থাকি। আচ্ছা ঠিক আছে, যাও বসে থাকো। চলে আসছে। আর বলিস না, রাস্তায় আসতে একটু লেট হয়ে গেল। কি ব্যাপার, জন আসেনি এখনো? কই, জনের তো খবরই নাই। তুই মার তো আসলি, আর জনের তো কোনো খোঁজ খবরই নাই। তোরা এভাবে বসে আছিস কেন? এখনো অর্ডার দিসনি? তোদের লেট দেখি তো অর্ডার দেইনি এখনো। আমার জন্য? আচ্ছা ঠিক আছে, জনের সাথে আমার কথা হয়েছে, তাড়াতাড়ি চলে আসবে। তাহলে অর্ডার দিয়ে দেই। শোন, ভারী কিছু খাবো না, কারণ বাসা থেকে খেয়ে আসছে, পেট একদম ভরা। কি খাবি তোরা? লেমনেড?
আচ্ছা ঠিক আছে, তুই অর্ডার দে। আচ্ছা ঠিক আছে। ওয়েটার, আচ্ছা শুনুন, 4টা লেমনেড, ঠিক আছে? একটু তাড়াতাড়ি পাঠাবেন। আচ্ছা তারপর বল, জনের সাথে কেমন চলছে? চলছে তো অনেক ভালো, আর তোদের দোয়াটা তো সাথেই আছে। জন অনেক ভালো একটা ছেলে, আমার খুব ভালো লাগে ওকে। আচ্ছা শোন, কি রে চুপচাপ বসে থাকবি, তুই কিছু বলবি না? যাক, ভালো চললেই ভালো, কিন্তু এখন পর্যন্ত জন আসতেছে না। ওর জন্য যে কি রাগ হচ্ছে আমার। ওকে একটা ফোন দে। আরে এত চিন্তা কিসের, চলে আসবে তো। আচ্ছা এটা নে নে। দেখছোস, জুস চলে আসছে কিন্তু জন না এখন পর্যন্ত চলে আসে। এখানে একটা দেন তো। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। ওই তো জন চলে আসছে। কি অবস্থা সবার? হেই গাইস, হোয়াটসঅ্যাপ? আচ্ছা কি হয়েছে তোমার, এত লেট করে আসলে যে? আরে আর বলো না, ঢাকা শহরের রাস্তাঘাট এমন পরিমাণ জ্যাম, মানে রিকশায় আসতে আমার সময় লাগছে বল। আচ্ছা ঠিক আছে, এলো অর্ডার দেওয়া হয়েছে, জুস আছে এখানে, খেয়ে নে। লেমনেড অর্ডার করে দিয়েছিস? হ্যাঁ। আচ্ছা সোনিয়া, তোর সাথে না কি আসছে? আসলে উনি তো আমাদের বাড়িতে কাজ করে, কাজের লোক। তোদের সামনে যদি নিয়ে আসি ব্যাপারটা কেমন হয়ে যায় না, তাই আমি ওনাকে দূরে বসিয়ে রেখে আসলাম। কাজের মানুষ হয়েছে তো কি হয়েছে বলো, আমাদের সাথে কি একসাথে খেতে পারে না? আর তাছাড়া আমরা তো ওই ধরনের মন মানসিকতা না, তাই না? তুমি যাও নিয়ে আসো। তার মানে কি এখন কাজের বুয়া কি আমাদের সাথে বসে একই টেবিলে খাবার খাবে নাকি? আরে বাবা, এভাবে দেখছো কেন তুমি? ওনাকে আমরা এখানে খাচ্ছি আর উনি ওখানে বসে থাকবে, সেটা কেমন দেখা যায় বলো তো? হ্যাঁ সেটাই, কোনো ঝামেলা করার দরকার নেই, সমস্যা নাই। আমরা আমাদের মতো আড্ডা দেই, তারপর ওনাকে আমি পেট ভরে খাইয়ে এখান থেকে নিয়ে যাব, হয়েছে? গোলাপ, তুই এটা কি ধরনের কথাবার্তা বলছিস বলতো? মানে তোর মেন্টালিটি এত লো কেন, আজব। এই তুমি যাও না, নিয়ে আসো, যাও। হ্যাঁ ডাকুন না। যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। কি দরকার ছিল, ওনাকে একটা পার্সেল করে দিলেই তো হয়ে যেত। চুপ কর তো। গোলাপ, আমি না দিন দিন তোর মন মানসিকতা দেখে খুব অবাক হচ্ছি। তুই মানে এরকম হয়ে গেছিস কেন, আজব তো। একটা কাজের মহিলা আমাদের সাথে খাবে তো এখানে কোনো সমস্যা আছে? আমার ছেলে না, হ জনই তো। হায় আল্লাহ, জন যদি এখন জানতে পারে আমি এখানে বসে রয়েছি, তাইলে আমার পোলার মান সম্মানটা কই গিয়া দাঁড়াইব। না না, আমার মুখ আমি কাউরে দেখাবো না, আমার জনেরে আমি ছুটো করবো না তার বন্ধু বান্ধবের সামনে। এই চলো আমার সাথে। ম্যাডাম, আমার পেটে খিদা নাই, আমি যাবো না। আরে যাবে না মানে? এত কথা কেন বলছো? আমি তো বলেছি আমাদের সাথে বসে খাবে, চলো। ম্যাডাম, ও চলে আসছে? আচ্ছা এক কাজ করো, তুমি ওনাকে এখানে বসতে দাও, আমি বরং একটা চেয়ার নিয়ে আসছি, ঠিক আছে? আচ্ছা কি ব্যাপার, উনি এভাবে মুখটা ঘোমটা দিয়ে ঢেকে আছে কেন? আচ্ছা এত লজ্জা পাওয়ার কি আছে? আপনি তো আমার সামনে কখনো লজ্জা পান না, ওনারা তো আপনার সন্তানের মতোই। দেখি এইদিকে তাকান। মা? মা মানে? হ্যাঁ উনি আমার মা। উনি তো সোনিয়ার বাসায় কাজের বুয়া, কাজের বুয়া তোর মা হয় কি করে? সেটাই তো আমি বুঝতে পারছি না, আমার মা সোনিয়ার বাসায় কাজ করছে মানে? মা তুমি এখানে কি করছো বলো তো? জন, তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে, আর এই সময় তুমি মজা করবে। উনি কেন তোমার মা হবে? আমি তো আজকে নতুন ওনাকে দেখছি না, সেই ছোট্ট থেকে দেখছি উনি আমাদের বাসায় কাজ করছে, আর এখন দেখো কত বছর মাঝখানে পার হয়ে গেল। এতদিন তো উনি আমাদের বাসায় কাজ টাজ করতো। না না সোনিয়া, আমার কোথাও ভুল হচ্ছে না। আমি আমার গর্ভধারিণী মাকে চিনতে ভুল করবো কিভাবে? উনি তো আমার মা। মা তুমি না বলেছিলে তুমি অফিসে জব করো, কিন্তু সোনিয়া বলছে তুমি ওর বাসায় কাজ করো। আমি তো কোনো কিছু বুঝতে পারছি না মা। আরে দেখুন স্যার, আসলে আপনার ভুল হইতাছে, আমি আপনার মা না, হয়তো আমার মতো দেখতে আপনার মায়ের চেহারা। আপনি বিশ্বাস করেন আমি আপনার মা না। আরে বুঝলাম না জন, একটা কাজের বুয়া, মানে তাও সোনিয়ার বাসার কাজের বুয়া, সে বলতেছে তোর মা না, আর তুই তাকে বিশ্বাস করাই দিছিস তোর মা। বন্ধু তুই বুঝতে পারছিস না, আমি মিথ্যা বলছি না, আমি যা সত্যি তাই বলছি। উনি আমার মা। আমার মনে হয় ওর মাথা খারাপ হয়ে গেছে। আরে আমি মোটেও পাগল হচ্ছি না। আমি কি আবার গর্ভধারী মাকে চিনতে পারবো না? সেই মা আমাকে পেটে ধরেছে, সেই মাকে আমি চিনতে ভুল করবো না। আচ্ছা ঠিক আছে, আমি তো তোকে প্রমাণ করে দিচ্ছি যে উনি আমার মা। দাঁড়া
মা দেখো, আমি তোমাকে সত্যি করে বলছি, আমার যদি মাথা খারাপ হয় আমি কিন্তু এই গ্লাস দিয়ে আমার মাথা ফাটিয়ে দেবো। প্লিজ সবার সামনে তুমি সত্যিটা বলো যে তুমি আমার মা হও, তা না হলে কিন্তু এই গ্লাস দিয়ে আমি না না খোকা না, এই গ্লাস দিয়ে তোর মাথায় বাড়ি দিলে তোর মাথা ফাইটে যাইব, রক্ত বেরোইব। আমি তোর মা, আমি তোর গর্ভধারিণী মা। কেন তুমি এটা করলে মা? তুমি তো আমাকে সত্যিটা বলতে পারতে। আমি এই পড়াশোনা করতাম না, প্রয়োজন হলে এই সংসারের হালটা আমি ধরতাম, তারপরেও তুমি এভাবে কষ্ট করে মানুষের পাশে কাজ করেছো। আমি এটা মেনে নিতে পারছি না মা। হ্যাঁ বাবা, আমি এতদিন তোর এই মিথ্যা কথা কইছিলাম। বাবারে, অফিসে চাকরির জন্য গেছি, কিন্তু ওইখানে অনেক লেখাপড়া লাগে। তোর মার তো এত লেখাপড়া নাই, কি করব? তোরে কইছি আমি অফিসে চাকরি করি, কিন্তু এই ম্যাডামদের বাসায় আমি অনেক বছর ধরে কাজ করি, তোরে জানতে দেই নাই। এই কাজের বেতন দিয়া তোর পড়ালেখা চালাইছি। আমার মনে অনেক স্বপ্ন, আমার সন্তান অনেক বড় হইব, অনেক লেখাপড়া করব, এই সমাজের বড় 10 জনের মধ্যে আমার সন্তান একজন হইব, বড় বড় বাড়িতে থাকবি, দামি দামি গাড়িতে চড়বি। আমি মানুষের বাড়ি কাজ করি এই কথাটা কেন কই নাই জানোস? তুই তোর বন্ধু বান্ধবের সামনে ছোট হয়ে যাবি, এই জন্য এই কথাটা আমি তোরে কই নাই বাজার। হ্যাঁ মা, ঠিক বলেছো, আমি অনেক ছোট হয়ে যেতাম, কিন্তু তাই বলে তুমি এত কষ্ট করেছো আমার জন্য, আর আমি সন্তান হয়ে কোনো কিছু জানতে পারলাম না। যাক, যেটা হবার সেটা হয়ে গেছে, এটা নিয়ে আমি আর কোনো কথা বাড়াতে চাই না। কিন্তু বন্ধু, আমি তোদেরকে সত্যি কথা বলছি, আমি মোটেও একটা মিথ্যা কথা বলি না। আমি জানতাম যে আমার মা অফিসে জব করে, কিন্তু আমার মা যে মানুষের বাসায় কাজ করে এটা আমি জানতাম না। আর এটা জানার পর যদি তোদের আমার সাথে চলতে ফিরতে কোনো কষ্ট হয়, তাহলে প্লিজ তোরা আমার সাথে চলিস না। আরে না জন, কি বলছিস? আরে তোর মা তো কষ্ট করে তোকে মানুষ করছে, পড়াশোনা করাইছে, আর তোর মা যেটা করেছে সেটা সব বাবা মা করে না। আরে তোরে নিয়ে তো গর্ব করা উচিত। তুই একজন কাজের মহিলার ছেলে হয়েও তুই এক মানুষের মতো মানুষ হয়েছিস, আর কয়দিন পর তুই চাকরি করবি। আরে তুই যে আমাদের বন্ধু, আমরা প্রাউড ফিল করছি। জন, তুমি নিজেকে নিজে এত ছোট করে কথা কেন বলছো? দেখো, তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে, একজন মাই পারে তার সন্তানের জন্য এতটা কষ্ট করতে। তাছাড়া উনি যে আমাদের বাসায় কাজ করে, কখনো কাজের লোক হিসেবে আমি দেখিনি। আমার যে মা নেই তুমি তো জানোই, সে ছোট্টকালে আমি আমার মাকে হারিয়েছি, ওনাকে আমি আমার মায়ের মতোই দেখেছি, কখনো অপমান করে কথা বলিনি। আর তুমি যে ওনার সন্তান, এটা আজকে জেনেও আমার খুব ভালো লাগছে। এমনিতেই ওনাকে আমি আমার মা বলে শ্রদ্ধা করি, কিন্তু আজকে মনে হচ্ছে আমি আমার নিজের মাকে ফিরে পেয়েছি। ওনার কাছেই তো আমি ছোট থেকে বড় হয়েছি। জন, আই এম সরি, আমি না বুঝে তোর মার সম্পর্কে একটা বাজে মন্তব্য করে ফেলেছি। আসলে আমি ধনী হোক গরিব হোক, মানুষের মাঝখানে কোনো ভেদাভেদ করতে হয় না। আজ তুই আমার চোখ খুলে দিলি। আমি আজকে তোদের সবার সামনে দাঁড়িয়ে প্রমিস করছি, ধনী আর গরিবের মাঝখানে কখনো ভেদাভেদ তৈরি করব না, সবাইকে এক চোখেই দেখব। আর কথা নয়, এবার আমরা খাওয়া দাওয়া করবো, আর আংটির সাথে একটা সেলফি তুলে ফেসবুকে দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তো চলেন। এই যে সবাই কই?